আমেরিকার সবথেকে কুখ্যাত এবং নিরাপদ জেল হলো অ্যালকাট্রাজ, যেটা সমুদ্রের মাঝে একটা দ্বীপে অবস্থিত। এই জেলের চারিদিকে হাড় কাঁপানো ঠান্ডা সমুদ্র জুড়ে রয়েছে মানুষ খেকো হাঙর। এই জেল থেকে যারা এর আগে পালানোর চেষ্টা করেছে তারা হয় ফিরে এসছে আবার জেলের গুপচিতে, কিংবা চলে গেছে পরলোকে। তবে একদল কুখ্যাত কয়েদি ঠিক করে তারা এই জেল থেকে জাস্ট একটা চামচ ব্যবহার করে পালাবে। কিন্তু সেটা কিভাবে? এবার এই ঘটনা জানতে হলে দেখতে হবে বিশ্ব ইতিহাসের সবথেকে কুখ্যাত জেল পালানোর সত্য ঘটনা নিয়ে আজকের মুভি এসকেপ ফ্রম অ্যালকাট্রাজ। 1960 সাল 18 জানুয়ারি সান ফ্রান্সিসকোর বৃষ্টিস্নাত রাত্রে বিশাল সমুদ্র পেরিয়ে জাহাজে করে অ্যালকাট্রাজ জেলে নিয়ে আসা হচ্ছে এক কয়েদিকে। নাম ফ্র্যাঙ্ক মরিস। সে একজন দুর্ধর্ষ ব্যাংক ডাকাত যে এর আগেও অগুন্তি বার কারাগার থেকে পালিয়ে গেছে। তাই তাকে এবার পাঠানো হচ্ছে এমন একটা জেলে যেখান থেকে পালানো তো দূরের কথা, পালানোর চিন্তা করাও মানে নিজের সময় নষ্ট। জেলে প্রবেশ করার সাথেই তার শরীর থেকে সমস্ত পোশাক খুলে ঠিকমতো পরীক্ষা করে ঢুকিয়ে দেওয়া হয় ঘুটঘুটে অন্ধকার সেলে। পরদিন সকালে সূর্য ওঠার সাথে সাথেই ওয়ার্ডেনের নির্দেশে প্রত্যেকটা সেলে কয়েদিদের গুনতি শুরু হয়। যদিও রাতের অন্ধকারে এই জেল থেকে পালানোর সাহস কারণ নেই, তবে এই অসংখ্যবার গুনতির কারণেই তো এটা আমেরিকার সবথেকে নিরাপদ জেল। এরপর তারা চলে যায় ব্রেকফাস্টের জন্য কিচেনে। সবার পোশাক একই রকম। সেখানে গিয়ে সদ্য আসা মরিসের সাথে দেখা হয় আরও দুজন কয়েদির। প্রথমজন হলো লিটমাস, যে মিষ্টি খেতে ভালোবাসে আর সে সবসময় তার পোষা ইঁদুর নিয়েই ব্যস্ত থাকে। তবে আরেকজনের সাথে তার সাক্ষাৎ মোটেই সুখকর ছিল না। সে হচ্ছে উলফ, যার কাণ্ডকারখানাও অনেকটা উলফের মতোই। এর নামে আছে অনেক ধরনের মামলা। সে এসেই মরিসকে বিভিন্নভাবে রাগানোর চেষ্টা করে, কখনো ব্রেকফাস্টের সময় আবার কখনো স্নানের সময়। ব্রেকফাস্ট করার পর মরিসকে নিয়ে যাওয়া হয় ওয়ার্ডেনের সাথে দেখা করাতে। মরিস যেহেতু এইখানে নতুন, তাই তার এই জেলের নিয়ম সম্পর্কে এখনও কোনো ধারণা না থাকায় ওয়ার্ডেন তার সাথে দেখা করতে চায়। সে প্রথমেই মরিসের নাম জিজ্ঞেস করে তাকে বলে কেন অ্যালকাট্রাজ আমেরিকার বাকি সমস্ত জেলের থেকে আলাদা। এখানে কয়েদিদের আলাদা সেলে একা রাখা হয়। পড়ার জন্য দেওয়া হয় পুরনো ম্যাগাজিন, যাতে আপডেটেড ম্যাগাজিন বা নিউজ পেপার পড়ে বাইরের দুনিয়া সম্পর্কে কিছুই খবর জানতে না পারে। এখানে কয়েদিরা সপ্তাহে শুধুমাত্র 2 বার স্নান করতে পারবে। তবে কিছু সুবিধাও আছে, যেমন কয়েদিরা তাদের নিজের দক্ষতা অনুযায়ী কাজ করে পয়সা ইনকাম করতে পারে। এছাড়াও যদি কেউ চায় তবে মাসে 2 জন করে তাদের সাথে কেউ দেখা করতে আসতে পারে, কিন্তু তারা যেন কোনো অপরাধী না হয়। সাথে রয়েছে মিউজিক রুম, সিনেমা থিয়েটার। মরিস যাওয়ার আগে ওয়ার্ডেন তাকে স্পষ্টভাবে জানিয়ে দেয় এই জেল থেকে আজ অব্দি কেউ পালাতে পারেনি। যারা চেষ্টা করেছে তারা হয় ধরা পড়েছে, না হলে মারা গেছে। তাই ভবিষ্যতেও এই জেল থেকে পালানোর কথা চিন্তা না করাই ভালো। মরিস ওয়ার্ডেনের রুম থেকে ফিরে আসে নিজের সেলে, কিন্তু ফাঁকা হাতে নয়, বরং ওয়ার্ডেনের ডেস্ক থেকে চুরি করে আনে একটা নেল কাটার। সে ওটাকে একটা বইয়ের ভিতর লুকিয়ে রাখে। পরদিন সকালে মরিস স্নানে গেলে সেখানে হাজির হয় উলফ। সে আবার মরিসকে বিরক্ত করতে লাগলে এইবার মরিস আর ছেড়ে কথা বলে না, তাকে মারধর করে জোর করে মুখে সাবান গুঁজে দেয়। স্নান করে বেরিয়ে মরিসকে জেলের লাইব্রেরিতে কাজের জন্য পাঠানো হয়। সেখানে গিয়ে তার পরিচয় হয় লাইব্রেরিয়ান ইংলিশের সাথে। সে ছিল একজন কৃষ্ণাঙ্গ যে নিজের আত্মরক্ষার জন্য 2 শ্বেতাঙ্গকে হত্যা করায় অ্যালকাট্রাজে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ভোগ করছে। ইংলিশ বলে এখানে লাইব্রেরি থাকলেও সেখানে কোনো কয়েদিকে আসতে দেওয়া হয় না, তাদের সেলে গিয়ে বই দিয়ে আসতে হয়। তবে সবকটা সেলে বই দেওয়া অ্যালাউ নয়। মরিস নিজের কাজ করে জেলের মধ্যেকার একটা গ্রাউন্ডে এলে তার সাথে পরিচয় হয় আরেকটা কয়েদির, যার নাম ডক। সে পেশায় কার্পেন্টার আর নেশায় পেইন্টার। এই জেলে তার জীবনের সব সম্বল হারিয়ে ফেললেও তার কাছে এখনও আছে একজোড়া হাত, যা দিয়ে সে সব সময় নিজেকে শিল্পের মধ্যে ডুবিয়ে রাখে। মরিস ডকের পেন্টিং দেখতে এলে দেখে সে নিজের সেলফ পোর্ট্রেট বানাচ্ছে। তবে সেই পোর্ট্রেটে তার কোটের ভিতরে রয়েছে একটা চন্দ্রমল্লিকা ফুল, যা বাস্তবে তার পোশাকে তো নেই। আসলে এই ফুল হলো তার মনের ভিতরের মানবাত্মার প্রতীক, মুক্তির প্রতীক, যেটাকে কেউ এই জেলের লৌহদুর্গের পিছনে বন্দি করে রাখতে পারে না। মরিস ডকের সাথে কথা বলে চলে যায় গ্রাউন্ডের মধ্যে যে গ্যালারি আছে সেখানে বসতে, কিন্তু সেখানেও আবার কিছু নিয়ম আছে যা ওয়ার্ডেন বানায়নি, বানিয়েছে এখানকার কয়েদিরা। সেই গ্যালারিতে যে যত উঁচুতে বসে তার ক্ষমতা সেই জেলে তত বেশি, আর সব থেকে উঁচুতে ছিল ইংলিশ। তাই মরিস ইংলিশের সাথে কথা বলার জন্য গ্যালারির উপরে গিয়ে বসে এবং তাকে জিজ্ঞেস করে এই জেল থেকে আগে কেউ পালানোর চেষ্টা করেছে কিনা। ইংলিশ জানায় এখান থেকে পালানোর জন্য অনেকেই অনেক রকম চেষ্টা করেছে, কিন্তু কেউ সফল হয়নি।
এই জেল থেকে পালানো অতটা সহজ নয়। এখানের প্রতিটা সেলে প্রতি 2 ঘন্টা অন্তর অর্থাৎ দিনে 12 বার কয়েদিদের গুনতি করা হয়। এছাড়া জেলের বাইরে উঁচু টাওয়ারে বসে আছে গার্ড। কেউ যদি তাদের চোখে পড়ে তাহলে সেইখানেই শেষ। আর যদি কেউ কোনো ক্রমে পালিয়েও যায় তাহলে সমুদ্রের বিশাল ঠান্ডা জল, উঁচু ঢেউ এবং বিভিন্ন হিংস্র প্রাণীর হাতে মারা পড়বে। তাই এইখান থেকে পালানোর চেষ্টা করা মানে নিজের পায়ে কুড়ুল মারা। সময় শেষ হওয়ার পর সবাই নিজের সেলে ফিরে এলে একজন গার্ড এসে মরিসকে জানায় তাকে আর লাইব্রেরিতে কাজ করতে হবে না, বরং সে কাজ করবে কার্পেন্টার হিসেবে। এর জন্য সে ভালোই মাসিক বেতন পাবে। পরের দিন আবার সে একই সময় সবাই আসলো গ্রাউন্ডে। মরিসের সাথে দেখা হয় লিটমাসের। লিটমাসকে মরিস আবার পালানোর ব্যাপারে জিজ্ঞেস করলে সে মজার ছলে বলল, এখান থেকে পালানো তো একদম সোজা। সেলের ভিতরের ঘুলঘুলি ব্যবহার করে তা ভেঙে ছাদে গেলেই ব্যাস কেল্লা ফতে। যদিও সেখান থেকে পালানোর জন্য গার্ডের কাছ থেকে চাবি নেওয়া খুবই জরুরি। মরিসের সাথে একটু মজা করে লিটমাস চলে গেলে উলফ সেদিনের ওয়াশরুমের ঘটনার প্রতিশোধ নিতে মরিসকে আবার আক্রমণ করতে আসে, তবে খালি হাতে নয় বরং ছুরি নিয়ে। মরিস যদিও তাকে কোনো রকমে আটকে রাখলে গার্ডরা এসে পুরো ঘটনা সামলে দেয়। ফলস্বরূপ দুজনকেই আটকে রাখা হলো ডি ব্লকের অন্ধকার সেলে। সেইখানে মরিসের উপর অত্যাচারও করা হয়। পরের দিন অবশ্য মরিসকে ডি ব্লক থেকে সরিয়ে আবার নিজের সেলে ফেরত পাঠানো হয়। সে ফিরে আসছে দেখে লিটমাস তার ইঁদুরকে দিয়ে মরিসের জন্য ছোট্ট একটা চিঠি পাঠায়। সেটায় লেখা ওয়েলকাম ব্যাক। এমন সময় অ্যালকাট্রাজে স্বাগত হয় আরেকজন নতুন কয়েদির। তার নাম চার্লি বার্টস, যে পুলিশের গাড়ি চুরি করার জন্য এইখানে এসছে। আর তার ঠিক পাশের সেলেই ছিল মরিস। প্রথম দিনে তারা বেশ পরিচিত হয়ে উঠলে নির্দিষ্ট সময় মতো তারা আবার যায় জেলের গ্রাউন্ডে। সেইখানে ডক এবং লিটমাসের সাথেও পরিচয় হয় চার্লির। এদিকে সেলে কেউ না থাকার সুযোগে তাদের সেল চেক করতে আসে বিভিন্ন গার্ড। আর তখনই ডকের সেল চেক করতে গেলে একজন গার্ড সেখানে একটা অদ্ভুত পেন্টিং দেখতে পায়। আসলে পেন্টিংটা ছিল ওয়ার্ডেনের, তাই সে এই বিষয়ে জানতে পেরে রেগে ডকের ছবি আঁকার সমস্ত সুবিধা কেড়ে নেয়। নিজের শেষ সম্বল হারিয়ে মনে দুঃখে এসে ভেঙে পড়ে। একদিন কার্পেন্টারের কাজ করা ডক কুড়ুল দিয়ে নিজের হাতের আঙুলগুলো কেটে ফেলল। যে হাত দিয়ে সে ছবি আঁকতে পারবে না, নিজের শিল্পের কদর করতে পারবে না, সেই হাত রাখার থেকে হয়তো না রাখাই ভালো। এই অবস্থায় যখন ডককে নিয়ে যাওয়া হচ্ছিল তখন মরিস তার পকেট থেকে খুঁজে পায় সেই চন্দ্রমল্লিকা ফুল, যেটা ডক যাওয়ার আগে তাকে দিয়ে গেছে সবার অজান্তে। সেলে ফিরে মরিস সেই ফুলের দিকে তাকিয়ে থাকে। এমন সময় ইংলিশ এসে তাকে চমকে দেয়। মরিস আসলে জানতো না ডক কেন এমন করেছে, তাই ইংলিশ ম্যাগাজিন দিতে আসার বাহানায় তাকে সবটা খুলে বলে এবং সে জানতে পারে ওয়ার্ডেনের চক্রান্ত। সময় মতো মরিস এবং বাকিরা আবার ব্রেকফাস্টের জন্য এলে তার সাথে দেখা হয় দুই পুরনো বন্ধু জন অ্যাংলিং ও ক্ল্যারেন্স অ্যাংলিনের সাথে। দুই ভাই অ্যাটলান্টা জেল থেকে পালানোর সময় ধরা পড়ে যায় এবং তারপরের ঠিকানা সোজা অ্যালকাট্রাজ। তারা জানে মরিস জেল থেকে পালানোয় পিকাসো, তাই ওকে প্রশ্ন করে এই জেল থেকে পালানোর কোনো উপায় আছে কিনা, যদিও মরিসের কাছে এখন এর ইতিবাচক উত্তর ছিল না। ব্রেকফাস্ট শেষ করার পর সবাই নিজের সেলে ফিরে এলে মরিস একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে। সে বুঝতে পারে সেদিন লিটমাস মজার ছলে ঘুলঘুলি ভেঙে ছাদে যাওয়ার কথা বলেছিল। এটা হয়তো সত্যিও হতে পারে, কারণ সমুদ্রের ধারে নোনা ভাব বেশি থাকায় সেই ঘুলঘুলির লোহার গ্রিলগুলো এখন বেশ নরম হয়ে পড়েছে এবং সহজেই এটা খোঁড়া যেতে পারে কোনো ধারালো জিনিস দিয়ে, যেমন ওয়ার্ডেনের ডেস্ক থেকে নিয়ে আসা সেই নেল কাটার। তখনই তার মাথায় খেলে যায় একটা বুদ্ধি, অ্যালকাট্রাজ জেল থেকে পালানোর। পরের দিন জেলের ওপেন গ্রাউন্ডে এলে মরিস জানতে পারে আজ চার্লির জন্মদিন। তখনই চার্লি এবং ইংলিশ খবর পায় তাদের সাথে কেউ দেখা করতে এসছে। তারা ছিল ইংলিশের মেয়ে এবং চার্লির গার্লফ্রেন্ড। চার্লি জানতে পারে তার মায়ের অবস্থা খুব সংকটজনক, হয়তো আর কিছু মাসের মধ্যেই সে মারা যাবে এবং তাকে ফোন করার কোনো উপায়টুকুও নেই চার্লির কাছে। সময় মতো খাবারের জন্য কিচেনে এলে একই টেবিলে খেতে বসলো মরিস, চার্লি এবং অ্যাংলিন ব্রাদার্স। কিন্তু এইবার তারা শুধু খেতে আসেনি, এসেছে সে জীবন্ত নরক থেকে নিজেদের বাঁচাতে। মরিস জানায় তার কাছে এই জেল থেকে পালানোর একটা পরিকল্পনা আছে। জেলটা সমুদ্রের পাশে হওয়ায় ঘুলঘুলিতে লাগানো লোহার গ্রিলে নোনা ধরে গেছে এবং পাশের দেওয়ালটাও বেশি আর্দ্রতার কারণে নরম, যা একটা নেলকাটা দিয়ে খোঁড়া যেতে পারে। সে নিজেই এই কাজটা করে দেখেছে এবং এইভাবেই যদি সেই ঘুলঘুলিগুলোকে কেটে বড় করে দেওয়া যায় তবে তারা আরামসে পৌঁছতে পারবে জেলের ছাদে। কিন্তু সেই ঘুলঘুলিগুলোকে কেটে বড় করলে সেখানে গর্তের সৃষ্টি হবে আর সেটা গার্ডের চোখে পড়বেই। তাই এই বিপদ এড়ানোর জন্য দরকার ম্যাগাজিনের পেজ। তারা সেই ম্যাগাজিনের বিজ্ঞাপন পেজগুলো কেটে কার্ডবোর্ড বানিয়ে তা ঘুলঘুলির মতো রং করে সেখানে বসিয়ে দিলেই হয়ে যাবে সমস্যার সমাধান।
এরপরেও গার্ডের কোনো সন্দেহ হলে সেখানে তোয়ালে বা অ্যাকার্ডিয়ান মানে একটা বড় বাদ্যযন্ত্র দিয়ে জায়গাটা ঢেকে রাখবে, যাতে কেউ টের না পায়। কিন্তু গার্ডের 12 বার গুনতির কি হবে? তারা যদি কোনো ক্রমে ছাদে চলেও যায়, পরমুহূর্তে গার্ডরা বুঝে যাবে যে তারা পালিয়েছে এবং সোজা মৃত্যুর দোরগোড়ায় পৌঁছবে তারা। মরিস বলে এর সমাধানও আছে। তারা রাত্রের দিকে বেরোবে, তাই সকাল অবধি গার্ডরা কিছুই জানতে পারবে না। তবে সাবধানের মান নেই, তাই ওরা যদি প্লাস্টিক অথবা কার্ডবোর্ড দিয়ে একটা পুতুলের মাথা বানিয়ে তাতে নকল চুল লাগিয়ে বিছানায় রেখে দেয়, তখন গার্ডরা ভাববে যে ওরা শুয়ে আছে, অর্থাৎ ধরা পড়ার কোনো সুযোগ নেই। অতএব তাদের প্রত্যেককে কাজ ভাগ করে নিতে হবে। যেমন নকল চুল জোগাড়ের দায়িত্ব পড়ে সেলুনে কাজ করা জনের উপর, চার্লির দায়িত্ব খোঁড়ার সময় পাহারা দেওয়া, যদি কোনো গার্ড চলে আসে তবে সিটি বাজিয়ে তাদের সতর্ক করে দেওয়া, আর চার্লি যখন খুঁড়বে তখন মরিস পাহারা দেবে। এইভাবে ছাদ অবধি তো তারা পৌঁছে যাবে, কিন্তু তারপর বিশাল দেওয়াল টপকে এবং গার্ডদের এড়িয়ে সমুদ্র অবধি কিভাবে পৌঁছবে তারও উপায় দেয় মরিস। কিন্তু তার জন্য প্রয়োজন ক্ল্যারেন্সের, যে কাপড়ের দোকানে কাজ করে। প্ল্যান অনুযায়ী জন কিছু রেনকোট এবং কন্ট্যাক্ট সিমেন্ট চুরি করে এনেছে, যেটা দিয়ে কিছু লাইফ জ্যাকেট এবং একটা রাফট বানাবে। সে জানে ওয়ার্ডেন খবর পেয়ে প্রথমেই যাবে ফ্রিস্কোতে তাদের তল্লাশির জন্য, তাই তারা তাদের চোখে ধুলো দিয়ে যাবে অ্যাঞ্জেলা আইল্যান্ডে, যাতে তারা সম্পূর্ণভাবে ধরাছোঁয়ার বাইরে চলে যায়। যদিও এই পরিকল্পনা কতটা কার্যকর হবে তার ভরসা নেই বললেই চলে। তাও কথায় আছে, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। তাই সবাই মরিসের সাথে সহমত হয় এই পরিকল্পনায়। প্রত্যেকে নিজের সেলে ফিরে এসে শুরু হয় তাদের প্রস্তুতি। মরিস তার ঘুলঘুলির চারপাশের দেওয়াল খুঁড়তে থাকে, আর পাশের সেল থেকে পাহারা দেয় চার্লি। তবে এইখানেও সে অতীব সাবধান ছিল। দেওয়াল খোঁড়ার সময় সে নিজের জ্যাকেটটা মাটিতে বিছিয়ে রাখে, যাতে মাটিগুলো মেঝেতে না পড়ে জ্যাকেটের ভিতরেই থেকে যায়, যেটা সে পরের দিন বাইরে গিয়ে ঝেড়ে ফেলতে পারবে। কিন্তু মরিস বুঝতে পারে মাটি যতই নরম হয়ে যাক না কেন, নেল কাটার দিয়ে ঘুলঘুলি খোঁড়া যাবে না। তাই তার মাথায় এইবারে একটা নতুন বুদ্ধি আসে। সে ঠিক করে নেল কাটার দিয়ে না হলেও চামচ দিয়ে তো ঘুলঘুলি খোঁড়া যেতেই পারে। তাই সে পরের দিন লাঞ্চ টাইমে ইচ্ছে করে খাওয়ার চামচে নিজের জুতো থেকে মাটি লাগিয়ে দেয়, যাতে গার্ড বাধ্য হয়ে একটা নতুন চামচ দিতে হয়। শুধু তাই নয়, তার সাথে জনও চালাকি করে গার্ডকে জিজ্ঞেসও করে তাকে কিচেনের কাজে রাখা যাবে কিনা। তাই তাদের দুজনকেই কিচেনে নিয়ে যাওয়া হয় এবং জন যখন কিচেনের গার্ডের সাথে তার নতুন চাকরি নিয়ে কথা বলতে ব্যস্ত, এমন সময় মরিস সেখান থেকে একটা নয় বরং 2টো চামচ নিয়ে চলে আসে। আসলে জনের কিচেনের গার্ডের সাথে কথা বলা ছিল একটা সামান্য বাহানা, যাতে করে মরিস একটা এক্সট্রা চামচ নিজের কাছে রাখতে পারে। খাওয়া দাওয়া শেষ করে আবার নিজের সেলে ফিরে আসে মরিস। সেখানে ইংলিশ ম্যাগাজিন দিতে এলে সে তাকে এবনি নামের একটা ম্যাগাজিন দিয়ে বলে তার মেয়ের বিয়ে ঠিক হয়েছে